আমার লাইফে ইনফ্লুয়েন্স করেছে শেখ হাসিনা, ঠিক আছে। সো আমার মাঝে আমার মনে হয়েছে যে আমি শেখ হাসিনা না হয়ে যাই কখনো। আমার কাছে মনে হয় যে আমার যে ট্রমা, আমার যে সিচুয়েশন, তো তখন মনে হয় যে মেবি যদি আমার থেরাপি না করতাম বা আমি যদি মেডিসিন না খেতাম, আমি যদি ডক্টরের কাছে না যেতাম, মেবি কোনো এক সময় আমারও মেন্টাল স্টেট ওনার মতো হয়ে যেতে পারে। এটা একটা ভয় আমার। মানে স্পেশালি জুলাইয়ের অভ্যুত্থানের সময় আমাকে সবাই খোঁজ খবর নিয়েছে যে আমি ঠিক আছে কিনা, কারণ ওরা অ্যাক্টিভিটি দেখছিল আমার সোশ্যাল মিডিয়াতে। সো আমি ঠিক আছে কিনা, আমার কোনো সমস্যা হচ্ছে কিনা। এবং আমাকে অনেকে এরকমও বলেছে যে মানে আমার বাসার দরজা তোমার জন্য খোলা, তুমি যদি কোনো ঝামেলায় পড়ো চলে আসবা। আমার কথা তো ভাইরাল হয় না ভাইয়া। মানে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ভালো কথা ভাইরাল হয় না। ভাইরাল হবে হচ্ছে আমি যদি কাউকে গালি দিতাম বা বাজে কথা বলতাম, বাজে মন্তব্য করতাম কাউকে নিয়ে, যেটা যেটা করেন সবাই, মানে আলটিমেটলি সবাই কেন করেন, যাতে তার রিচ বাড়ে, তাই তো। কিন্তু আমার আমার কথা তো ভাইরাল হয় না। তুমি তো অ্যাটেনশন চাও জীবনে। অ্যাটেনশন সবাই চায়। বাঁধন খুবই স্পষ্টবাদী, সত্য কথা বলে বলে সবাই ধারণা করে। আমি তো জানি না তোমার ভেতরে সত্য না, কিন্তু মোটামুটি সত্য বলো তো না? সত্য বলি, বলার চেষ্টা করি, আর যেটা বলতে পারি না সেটা বলি না। আচ্ছা আচ্ছা, এখন তোমার ভয়টা কিসের? বাঁধনের ভয় কিসে? ফেয়ার ফ্যাক্টর কি? কাউকে ভয় পায় না? না না, খুব ফানি লাগবে। আমাকে কিন্তু খুবই আমার লাইফে ইনফ্লুয়েন্স করেছে শেখ হাসিনা, ঠিক আছে। সো আমার মাঝে আমার মনে হয়েছে যে আমি শেখ হাসিনা না হয়ে যাই কখনো। সো শেখ হাসিনা না হয়ে যাও? হ্যাঁ, মানে ওনার মতো মেন্টাল স্টেটে কখনো না চলে যাই, বিকজ আমি অনেক ইনফ্লুয়েন্সড ওনাকে দিয়ে আমার লাইফে। আচ্ছা, তো আমার কাছে মনে হয় যে আমার যে ট্রমা, আমার যে সিচুয়েশন, তো তখন মনে হয় যে মেবি যদি আমার থেরাপি না করতাম বা আমি যদি মেডিসিন না খেতাম, আমি যদি ডক্টরের কাছে না যেতাম, মেবি কোনো এক সময় আমারও মেন্টাল স্টেট ওনার মতো হয়ে যেতে পারে। এটা একটা ভয় আমার। অনেকক্ষণ পরে মানুষজন বুঝবে, আমি একটু বুঝবো একটু পরে। অলরেডি পাস করেছো কিন্তু চেম্বার দাও না। অপূর্বর দাঁত ব্যথা হলে তোমার কথা মনে পড়ে, কিন্তু তোমাকে যেতে পারে না। না, আমার আমার এটা খুব ভালো লাগে, কারণ কারো দাঁত ব্যথা হইলে আমার কথা মনে হয়। এটা একটা চেম্বার কবে দিবা? আর একটু বয়স হলে দিব ভাবছি, যে কোনো একটা সময় দিব। আমি হয়তো প্র্যাকটিস করব না, মানে সংকট নাই যেহেতু এখন। না এখন সেটার জন্য না ভাইয়া, দুইটাতে আমার এফোর্ট দিতে হবে। আপনি ধরেন আমি একটা চেম্বার দিয়ে দিলাম, ডাক্তার দিয়ে চালাবো, এরকম করলাম, এরকম করে হয় না ভাইয়া। মানে আমি তো অনেক সিরিয়াস টাইপের মানুষ, আমি কিন্তু কোনো কিছুই মানে হাফ হার্টেড করতে পারি না। মানে ধরেন আমি যেটা করব তখন আমাকে অনেক সিরিয়াসলি করতে হবে। তো এখন আমি যদি ওইটা করতে যাই তাহলে আমার অ্যাক্টিং এর জায়গাটায় আমি হয়তো এইভাবে সময় দিতে পারবো না। আবার যদি পলিটিক্স আর অ্যাক্টিং তো সুন্দরভাবে দুটো আমি তো সামলাচ্ছ। পলিটিক্স করছি না, আমি যে সচেতন থাকছি আর কিছু না। এটা তো পলিটিক্স করা বলে না। পলিটিক্স তো মানে কোন একটা দলভুক্ত হলে ওটা পলিটিক্স বলে না? মেবি মানে পলিটিশিয়ান হওয়ার জন্য পলিটিক্স। কিন্তু আমি চেম্বার 50 বছর হইলে বয়স। 50 বছর হলে? হ্যাঁ, আমার এখন 43, তো 7-8 বছর পর ইনশাআল্লাহ। একটু বলে দিলা। সো তোমার কোনো দ্বৈত সত্তা কাজ করে কিনা তোমার ভিতরে কখনো, এবং সেই সত্তাটা কে, কিভাবে? ডিস্টার্বিং না হেল্পিং? তো থাকে নাকি প্রত্যেকটা মানুষ, মানে শিল্পী জীবনে? করে নিশ্চয়ই। আমি আমি এটা নিয়ে মানে তোমার সিদ্ধান্তে কোনো সময় কনফিউশন হয় না না? না, এটা হয় না। হয় না? আমি খুবই স্ট্রেইট। ওইটাই জানতে চাচ্ছি। কিন্তু আমি খুবই আবেগপ্রবণ, মানে আমি ইম্পালসিভ। তো আমি যে কোনো সিদ্ধান্ত খুব হুট করে নেই, এটা সত্যি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি মানুষের বুদ্ধিতে সিদ্ধান্ত নেই না। আমি যে সিদ্ধান্ত নেই আমি নিজে নেই, এবং ভুল হইলে সেটা আমার ভুল। মানে আমি কাউকে দোষ দিতে পছন্দ করি না। মানে ধরেন আমি আপনাকে বলবো না যে এই যে আপনার বুদ্ধিতে আমি এটা করছি, বিকজ আমি মনে করি যে আপনি বললেই তো হইলো না, আমি তো আমার বুদ্ধিটা মানে একদম লায়াবিলিটিস নিয়ে, নিজের লায়াবিলিটিস নিজের কাছে রাখতেছো একদম। মানে কেউ যদি এর পরবর্তীতে ধরে যে কেন বিপ্লবে গেছিলা, এটা আমার বুদ্ধি, আমার মনে হয়েছে তো ইনফ্লুয়েন্স করছে, অমুক টাকা পাঠাচ্ছে, এগুলো বলবা না? না, এরকম বলবো না। এটাই অনুপ্রেরণার জায়গা নাকি অনেক মানুষের একটা জীবনে বদলায়। তোমার অনুপ্রেরণার মানুষগুলো কতবার বদলেছে? অনেক। আমি এক এক সময় এক এক চারটা নাম শুনি, বলা যাবে এরকম নাকি? না, এরকম করে আলাদা করে বলা যাবে না, বলা যাবে না। আফটার রেহানা সাকসেসের পর তুমি খুব বেশি ফেস্টিভ্যাল ফ্রিক হয়ে গেছো। মানে তোমার কাছে মনে হয় যে 4টা টিকিট বিক্রি হলো তো কি হয়েছে, আমি তো
নেদারল্যান্ডে যাচ্ছি, ফেস্টিভ্যালে যাচ্ছি, yes. এই যে একটা মানে বাজে লোভ তৈরি হয়েছে তোমার, মানে একটা অন্য লোভ তৈরি হয়েছে, এটা কি তুমি অন করো? মানে তুমি মনে হচ্ছে যে তুমি একটা পাল্টে গেছো? আমার ফেস্টিভ্যালে যাওয়ার লোভ হয়েছে, এটা সত্যি, সত্যি না? এটা মিথ্যা না, না না। আবার আমি ধরেন বনলতা এক্সপ্রেসের মতো সিনেমা করতেও লোভী, আবার এশা মার্ডারের মতো নর্মাল সিনেমা করতেও লোভী। সো আমি সব কাজই করতে চাই আসলে, এখন আমি সর্বভুক। এক্সপ্লোর করতে চাই। হ্যাঁ, প্রচুর এখন আমি এক্সপ্লোর করতে চাই, এখন আমি আর আমাকে ওই জায়গায় বাঁধা রাখতে চাই না যে ও আচ্ছা আমি শুধু মানে ফেস্টিভ্যাল সিনেমা করব, অন্য সিনেমা করব না। আমি বনলতা এক্সপ্রেসও করব, আমি এশা মার্ডারও করব, আমি রেহানা মারিয়াম নূরও করব। ভারতের কলিগদের সাথে কাজ করেছো, তাদের সাথে যোগাযোগ বা তোমার দেখভাল খোঁজ খবর নেওয়া টেয়া, হ্যাঁ, তুমি নক তারা করা খুবই হয় এগুলা? খোঁজ খবর নেন। হ্যাঁ, মানে স্পেশালি জুলাইয়ের অভ্যুত্থানের সময় আমাকে সবাই খোঁজ খবর নিয়েছে যে আমি ঠিক আছে কিনা, কারণ ওরা অ্যাক্টিভিটি দেখছিল আমার সোশ্যাল মিডিয়াতে। সো আমি ঠিক আছে কিনা, আমার কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং আমাকে অনেকে এরকমও বলেছে যে মানে আমার বাসার দরজা তোমার জন্য খোলা, তুমি যদি কোনো ঝামেলায় পড়ো চলে আসবা। সো ডেফিনেটলি ওরা করেছে। আমাদের বেশ কিছু পুরনো কলিগ অনেকেই বাড়ি চলে গেছেন, কেউ কেউ নেই, এদের সাথে যোগাযোগ কেমন? যেমন রিয়াজ, ফেরদৌস ভাই কোথায় আছে আমরা কেউ জানি না, তোমাদের সাথে কখনো রিয়াজ ইনবক্সে ভাইয়ের যোগাযোগ হয়? ওয়াইফের সাথে আমার কথা হয়েছে মাঝে 2 দিন আগে আবার রিয়াজ ভাই মারা গেল, এরকম একটা খবর রিসেন্ট, আমার ছড়ালো। রিয়াজ ভাইয়ের ওয়াইফের সাথে কথা হয়েছে। আর অভ্যুত্থানের পর আমি চেষ্টা করেছিলাম অনেকের সাথে যোগাযোগ করতে, বাট ওনারা রেসপন্স করেন নাই, যেহেতু ওনারাই আমাকে আসলে অনেক খারাপ বলছেন। সো ওনারা হয়তো রেসপন্স করতে লজ্জা পেয়েছেন। আর এই আমাদের ইন্ডাস্ট্রির যে গণমাধ্যম, এখন ধরো একটা কনসার্ন থাকতে হয়, যেটা হয়তো 5 বছর আগে ছিল না। কোন একটা ইভেন্ট শেষ করেই সামনে হয়তো 100 বুম, মানে তুমি জানো না কোথায় কি। তো এখন কি একটু আলাদা কনসিয়াস থাকো কিনা মিডিয়া হ্যান্ডেলের ব্যাপারে? আমি থাকতে সব হয় তো? সময় ছিলাম। আমি সবসময় এটা ছিলে? আমি যা বলি আমি খুবই যখন যেখানে যতটুকু বলবো আমি জানি আমি কি বলছি। সো ওইটা আমি বুঝেই যে deal আজকে করি, হ্যাঁ। এটা এভাবে আমি ভাইরাল দিব, আমার কথা তো ভাইরাল হয় না ভাইয়া। মানে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ভালো কথা ভাইরাল হয় না। ভাইরাল হবে হচ্ছে আমি যদি কাউকে গালি দিতাম বা বাজে কথা বলতাম, বাজে মন্তব্য করতাম কাউকে নিয়ে, যেটা যেটা করেন সবাই, মানে আলটিমেটলি সবাই কেন করেন? যাতে তার রিচ বাড়ে, তাই তো? কিন্তু আমার কথা তো ভাইরাল হয় না। তুমি তো অ্যাটেনশন চাও জীবনে, অ্যাটেনশন সবাই চায়। নতুনদের ভেতরে কিছু নাম আমি শুনতে চাই যাদের কাজ ভালো লাগছে। মেহজাবিন। এই যাবে নতুন এখনো? আচ্ছা, মেহজাবিনকে আমার খুবই পছন্দ। আমি আসলে ওর সাবা দেখে এতই মুগ্ধ। আচ্ছা, তো মেয়েদের মধ্যে সাদিয়া খুব ভালো করছে, আচ্ছা, সাদিয়া আয়মান। তারপর তটিনী, ও ভালো করছে। সুনেরা খুব ভালো করছে, আমার খুব ভালো লাগে ওকে। তারপর 3টা নাম পারলো বা ছেলে? ছেলে আরশ নামে একটা ছেলে আছে, ওর ওর আমার কথাবার্তাও ভালো লাগে, খুব পলিশ লাগে। ইয়াশ খুব ভালো। তারপর তৌসিফ খুব ভালো। আর কে কে আছে? আরো অনেকে আছে নিশ্চয়ই, মানে আমি জাস্ট এই কয়জনের না, তারপর বেশ কিছু নাম, অনেকে নাম বলতে চায় না, তুমি 6টা নাম বলে ফেলছো, থ্যাংক ইউ। শিল্পী সংঘ বা তোমাদের সাংগঠনিক তত্ত্বটা মাঝে আবার জুলাই বিপ্লবের পরেও তোমরা একটু দাঁড় করেছিলে, কিন্তু আবার সীমিত, মানে কোথায় আছে, কিভাবে আছে, কিভাবে কাজ করে আমরা জানি না। আদতে সংগঠনগুলোর অবস্থা কি? তোমরা অ্যাসোসিয়েশনের সাথে আছো? আমি আসলে ওইভাবে খোঁজ খবর রাখি না। আমি কখনো তোমাকে ডাকেও না মানে? আমি চাই নাই আসলে। ও মানে এরকম ডাকে না বললে খুব ভুল কথা হবে। ডাকে নাই এরকম জায়গায় খুব কম আছে, মানে Right, সেটা আওয়ামী লীগের সময় হোক, সেটা এই সরকার আমলে হোক, এবং ভবিষ্যতে আমি আশা করব যে সেম ঘটনাই ঘটবে। কিন্তু আমি সচেতনভাবে আসলে কোনো কিছুতে ইনভলভ হই না। আধা রাজনৈতিক প্রশ্ন করি, ধরো যে সবই তো রাজনৈতিক প্রশ্ন করতেছেন আপনি, এখন বিরতিতে যান। বিরতিতে যাব। শোনো, এই যে বিগত সরকার আমলে এক ধরনের পলিটিক্যাল সুবিধাভোগী বলি বা দলকানা বলি, যাই বলি, কিন্তু তারা কর্মী হিসেবে কাজ করেছে। আবার দেখা গেল যে জুলাই বিপ্লবের পর আরো নতুন কিছু শিল্পী একজোট হয়েছে অন্যান্য দলের নামে। সাংস্কৃতিক জোট, সাংস্কৃতিক দলের দলভুক্ত থাকতে পারে, কিন্তু এরা কি ইন্ডিপেন্ডেন্ট শিল্পীদের কাজের ক্ষেত্রে প্রভাব ফেলে? যে না, ওরা একটু দলের প্যাডে রয়েছে, আমার যে কোনো কাজে ওদের দরকার হয়, মানে না, এরকম একদম না, জানেন, হয় না? একদম না। তাহলে তো অনেক কাজ অনেকে করতো। প্রতি সরকার বদলের সময় আমরা ওইটাই দেখি তো দুঃখের ব্যাপার। এর জন্য তো ওদের দুঃখটা লাগে। ওরা অনেক হয়তো মানে পায়, আমার ধারণা প্রজেক্ট বের করতে পারে,
মানে আমি অনেকের নামে শুনেছি এরকম যে এই প্রজেক্ট করেছে, ওই প্রজেক্ট করেছে, এগুলা করতে পারে, কিন্তু এই বাংলাদেশের ডিরেক্টররা আমি কখনো দেখি নাই যে ওই হিসাব করে কাউকে কাস্ট করে। তুমি আমার সাথে একবার বলেছিলে যে আমাকে কাজ করতে মানুষ ভয় পায়, তুমি সেই নারী প্রধান কাজ ছাড়া করবা না, খুব রিজিড ছিলা। এখন আলাপের পরে, এতক্ষণ আলাপের মনে হচ্ছে তুমি ওই রিজিড থেকে সরে আসছো। না, নারী প্রধান গল্প আমি করতে চাই, আমি বলেছি এখনো আমি চাই, আমি তুমি এখনো কিন্তু self সেটা চাই, compromised। কিন্তু এখন আমার ধরেন এখন আমি একটা বনলতা এক্সপ্রেসও করতে চাই, মানে আমার ওইটাও ইচ্ছা করে, সো আমি করব, অসুবিধা নাই তো। এই যে রুবায়েতের কাজটা করছি ওটা তো পুরা ফিমেল প্রোটাগনিস্ট, ওটা তো মানে সেই মারাত্মক লেভেলের ভালো কাজ। আচ্ছা তো আচ্ছা। যদিও ওইটাতে আমি প্রোটাগনিস্ট না, ওটাতে একটা ইয়াং মেয়ে কাজ করেছে, যে নতুন একটা অ্যাক্ট্রেস, এবং সে অসাধারণ করেছে।